নমস্কার, ময়দান আপডেটের সমস্ত দর্শকদের জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ এবং দেখতে দেখতে কিন্তু পুজোর কাউন্টডাউন শেষ, একদম কিন্তু পুজো শুরু হয়ে গেছে। হয়তো পঞ্জিকার মতে এখনো হয়তো পুজো শুরু হয়নি, মায়ের বোধন হয়নি ঠিক কথা, কিন্তু শহর কলকাতা সিটি অফ জয় কিন্তু ফেস্টিভ্যাল মুড কিন্তু শুরু হয়ে গেছে এবং মানুষ ঠাকুর দেখা শুরু করে দিয়েছে, খাওয়া দাওয়া চলছে। তার কারণ আপনারা জানেন যে এখন কিন্তু মহালয়ার দিন থেকেই কিন্তু মানুষ রাস্তায় বেরিয়ে পড়ে এবং ঠাকুর দেখা শুরু হয়ে যায়। সেই উৎসবের মুখর কিন্তু শহর কলকাতা উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই মানে একেবারে কিন্তু ভিড়, সাজো সাজো রব, সকলে কিন্তু ঠাকুর দেখছে, সেলিব্রেশন করছে এবং ইতিমধ্যে কিন্তু অনেকে, আপনারাও নিশ্চয়ই অনেক ঠাকুর ইতিমধ্যে দেখেও ফেলেছেন। এবং আমরা কিন্তু সারা বছর খেলার মানুষদের সঙ্গে বিভিন্ন ইন্টারভিউ করি, বিভিন্ন বিষয়ে খেলার খবরের আপডেট দিই, কিন্তু পুজোর সময় তাদের সময়টি কিভাবে কাটে সেই নিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান ময়দানি পুজোর আড্ডা। আর আমাদের ময়দানি পুজোর আড্ডার এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছে, একদম দেখি কিন্তু বুঝতে পারছেন যে পরিচিত মুখ, মোহনবাগান ইস্ট বেঙ্গল থেকে শুরু করে কলকাতা ময়দানে তো রয়েছে, এমনকি বাংলার ক্রিকেটে যিনি যার বহু অবদান রয়েছে, দীর্ঘদিন ধরে খেলা, অর্ণব নন্দী আজকে আমাদের সঙ্গে রয়েছে। অর্ণবদা, স্বাগত জানাই ময়দান আপডেটে। এবং শুরুতেই কিন্তু শুভ শারদীয়া পুজো কিন্তু শুরু হয়ে গেছে এবং সঙ্গে বৌদিও রয়েছে এবং অর্ণবদার মেয়েও রয়েছে। তোমার নাম? তোমাদের তিনজনকে কিন্তু ময়দান আপডেটের পক্ষ থেকে শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং নমস্কার সকল ময়দান আপডেটের দর্শককে শুভ পঞ্চমী, শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। একদম একদম। এবং পুজো কিন্তু শুরু হয়ে গেছে একেবারে পঞ্জিকার মধ্যে হয়তো পুজো আগামীকাল থেকে শুরু হচ্ছে দেবীর বোধন, কিন্তু ইতিমধ্যে কিন্তু মানুষজন ঠাকুর দেখতে শুরু করে দিয়েছে এবং তোমরাও দেখতে পাচ্ছি একদম পুজোর সাজে কিন্তু সেজে কিন্তু একদম চলে এসেছো। তো কি বলবে, আজকে কিভাবে কি প্ল্যানিং রয়েছে? আমাদের প্ল্যানিং হচ্ছে সারা রাত ঠাকুর দেখা, কারণ এই পুজোর সময়টাতেই যা ছুটি পাই, আগে তাও পেতাম না, কিন্তু এখন তবু কিছুটা হালকা থাকে এবং পুজোর সময়টাতেই ছুটি পাই। একটু ঘোরা বেড়ানো, একটু বাইরে খাওয়া দাওয়া করা এবং প্যান্ডেল হপিং মাস্ট। মানে ইতিমধ্যে কি শহর কলকাতার মানুষ তো এখন কলকাতার পুজো 15 দিনের পুজো। তার কারণ একটা সময় তো কলকাতার পুজোতে আগে ছিল যে ষষ্ঠী থেকে মানুষ ঠাকুর দেখতো, ষষ্ঠী থেকে উদ্বোধন হতো, পঞ্চমী থেকে উদ্বোধন, ষষ্ঠী থেকে মানুষ ঠাকুর দেখতো। কিন্তু এখন ওই সমস্ত ধারা পাল্টে গেছে, এখন একদম মহালয়া থেকেই পুজোর উদ্বোধন হয়ে গেছে। মানুষ ইতিমধ্যে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতার বিভিন্ন প্যান্ডেলে একেবারে তিল ধারণের জায়গা নেই, এত মানুষ ভিড় করছে। সুতরাং তোমাদেরও কি ঠাকুর দেখা স্টার্ট হয়ে গেছে? ঠাকুর মোটামুটি কলকাতায় সব বড় প্যান্ডেলই ওপেন হয়ে গেছে এবং কিছু কিছু ঠাকুর আমরা দেখেও নিয়েছি এবং বাকি দিনগুলো সেইভাবে ঠাকুর দেখেই কাটাবো এবং খুব আনন্দ করবো। আচ্ছা, আমি একটু বৌদির কাছে আসবো, যে তোমার কাছে জানতে চাইবো। তো পুজো মানে তো একটা একদিকে যেমন হচ্ছে যে একটা পুজো বাজার যেমন একটা ব্যাপার থাকে ফ্যামিলিতে, ঠিক তেমন ভাবে প্যান্ডেল হপিং থাকে, খাওয়া দাওয়া থাকে, সমস্ত কিছু থাকে। তো তোমার পুজো কিভাবে কাটে? আমার পুজো বলতে সেরকম ছুটি যতক্ষণ না হয় ততক্ষণ তো পুজোটাকে আমরা এনজয় করতে পারি না। তো পুজো যখন শুরু হয় আমাদের মনের মধ্যে একটাই আনন্দ আছে যে আমাদের এই কটা দিন ফ্রি, আমরা যা খুশি করবো, যা খুশি খাবো, যা খুশি ঘুরবো। তো পুজো মানে আমার কাছে হচ্ছে যে প্যান্ডেল হপিং এর সাথে সাথে স্ট্রিট ফুড খাবো, রাস্তায় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবো, 1.5 ঘন্টা লাইন দিয়ে ঠাকুরকে দেখবো, ওটার একটা নিজেদের মধ্যে ভালো লাগা, গরমে দাঁড়িয়ে থাকবো, ওটা একটা ভীষণভাবে মজা করি আমি। আর আমরা মোটামুটি রোজই বেরোই ঠাকুর দেখতে, হয়তো রোজই টুকটাক বেরোই। তো সেরকম ভাবে হয়তো আমরা বেরিয়ে ঠাকুর দেখি, ঘুরি, এসে ভোরবেলা একদম বাড়ি ঢুকি, এইরকমই আর কি। এবং একদম দেখতে পাচ্ছি তুমি তো একদম প্রায় সেইভাবে সেজে গুজে একদম রয়েছো, যেভাবে একদম মানুষ যেভাবে পুজোর সময় মানুষ ঠাকুর দেখতে যায়। তো কি আজকেও কি কোথাও একটা বেরোনোর প্ল্যানিং রয়েছে নাকি? হ্যাঁ, আজকেও একটু প্ল্যানিং রয়েছে আমাদের। এই যে তোমার সাথে কথাবার্তা হওয়ার পরে আমরা হয়তো একটু বেরোবো, তো ওখানে একটু খাওয়া দাওয়া, প্যান্ডেল হপিং, সমস্তটাই। তার কারণ পুজো মানে কিন্তু বাঙালির কিন্তু জমিয়ে পেট পুজো করা, খাওয়া দাওয়াটা কিন্তু মাস্ট। খাওয়া দাওয়া থাকবে, পুজো হবে, খাওয়া দাওয়া থাকবে না এমনটা হয় নাকি? তুমি অর্ণবদাকে জানতে চাইবো। অর্ণবদা, তো পুজো তো মানে একটা খাওয়া দাওয়া, এবং তুমি মূলত কি খেতে ভালোবাসো? আমি মূলত বাড়ির রান্নাই খেতে ভালোবাসি। নর্মাল ভাত, ডাল, আলুর চোখা বা আলু ভাতে, আলু ভাজা,
সবজি আলু পোস্ত নর্মাল বাড়ির রান্না। আর বাজে না বাজে সেটা তো হচ্ছে বছরে 8-5টা দিন গেল, কিন্তু পুজোর সময় কিন্তু একটা স্পেশাল ব্যাপার থাকেই। দেখো পুজোর সময় আমি চেষ্টা করি যে আমি একটু চাইনিজ আইটেম বেশি প্রেফার করি। চাইনিজ, আচ্ছা আচ্ছা চাইনিজ আচ্ছা। আইটেম বেশি প্রেফার করি, ফ্রাইড রাইস, চিলি চিকেন বা নানান রকম চিকেনের আইটেম। আর বিরিয়ানিটাও আমি পছন্দ, শুধুমাত্র বিরিয়ানি আর কিছু না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার কারণ বিরিয়ানি ভালোবাসে না এমন মানুষ কিন্তু পাওয়াটা খুবই মুশকিল, কিন্তু কারণ বিরিয়ানি কিন্তু সবাই কিন্তু কম বেশি ভালোবাসে। যে বৌদি কি পছন্দ, কি খেতে ভালোবাসো? আমি বেসিক্যালি ঘরোয়া আইটেমই পছন্দ করি, কিন্তু পুজো মানে বাইরে খেতে যেতে হবে মানে হচ্ছে একটু চাউমিন খাবো, একটু চিলি চিকেন খাবো, একটু অন্যান্য খাবার টেস্ট করবো, এটা মনে হয়। কারণ রোজই তো আমরা একই খাবারই খাই। আর সব থেকে স্পেশালি হচ্ছে অষ্টমীর দিন লুচি খাওয়াটা। একদম এটা একদম। হচ্ছে লুচি, ছোলার ডাল, আলুর দম, এগুলো একটু আর নবমী দিনে তো মাংস। একদম ওটা বাধা ধরা। আচ্ছা খাসির মাংস আর ভাত। একদম একদম। আর এমনি কি মানে এছাড়া কিন্তু স্ট্রিট ফুড এমনি খাওয়া হয় এমনিতে? হ্যাঁ হয়, স্ট্রিট ফুডের মধ্যে ফুচকাটা তো মাস্ট। মানে আচ্ছা। ওটা দাঁড়িয়ে খেতেই হবে, সে যেরকমই লাইন পড়ুক না কেন, লাইনে দাঁড়িয়ে ফুচকা খাবো, মানে এটা হচ্ছে আমাদের চলবেই আর কি। একদম। রেগুলার বেরোনো হবে, রেগুলার ফুচকাটা ওখানে লিস্টে থাকবেই। এর পাশাপাশি হয়তো অর্ণবদার মেয়েও কিন্তু রয়েছে। আচ্ছা তোমার নামটা আমি ভুলে গেলাম, নামটা কি? প্রিয়শ্রী। আচ্ছা প্রিয়শ্রী। আচ্ছা তো তোমার তুমি কি করো এক প্রথমে বলো। আমি তো এখনো পড়ছি ক্লাস 11 আচ্ছা তো নারায়ণীতে। একদম একদম একদম। তো ক্লাস 11 এ পড়ছো, তো বাজে পুজোর সময় কি মানে বন্ধুদের সঙ্গে কি প্ল্যান থাকে, মানে বাজে যাওয়া হয়? বেসিক্যালি আমি তো এখানে থাকতাম না, আচ্ছা। তারপর এখানে যেহেতু এখন শিফট করেছি, তো এই বছরে আমাদের প্ল্যান হয়েছে যে বন্ধুরা সবাই বেরোবো একদিন দুদিন, বাকি দিন তো মা বাবার সাথেই বেরোবো অফকোর্স। আচ্ছা আচ্ছা। আর কি খেতে ভালোবাসো? আমি তো সবই বাইরের খাবারই আমার আইসক্রিম একদম স্পেশাল। আইসক্রিম স্পেশাল। বাইরের আচ্ছা খাবারই সবই ভালোবাসি। মানে ভ্যারাইটিস রকম আইসক্রিম মানে টেস্ট করা হয় নাকি? এভরিথিং, চকলেট, আইসক্রিম, বাবা যেরকম বিরিয়ানি, ফ্রাইড রাইস, বাবার সাথে অফকোর্স। মা আর আমার মানে এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে খাবারের জন্য, বাট তো বাইরের খাবারই বেশি prefer করি। তো আমি অর্ণবদা তোমার কাছে নিয়ে আসবো। তো যে তোমার যে পুজো তো এখন কলকাতায় আছো, লেক টাউনে রয়েছো, এখন এখানে পুজো কাটাচ্ছ, কিন্তু তোমার মানে যে আদি বাড়ি কোথায় ছিল? আমার আদি বাড়ি হচ্ছে হুগলি জেলার চুচুড়াতে। চুচুড়াতে একদম। আচ্ছা কিন্তু সেখানে সেখানে কি মানে কোনো গ্রামের ছোঁয়া আছে নাকি না পুরোপুরি সেটা শহরে মানে? না সেটা মানে প্রপার মানে কলকাতার মতো পুজো সেরকম আমি বলবো না যে এত আচ্ছা। আগে থেকে, কিন্তু শহরতলি এবং চুচুড়া যেহেতু হুগলি ডিস্ট্রিক্টের সদর এবং সেখানে চুচুড়া শহরই বলতে গেলে, আচ্ছা। এবং সেখানে কিন্তু ওখানে অনেক ভালো ভালো পুজো হয়। এবছর আমি যে জায়গায় থাকি সেই জায়গায় এবছর 75 বছর মানে প্ল্যাটিনাম জুবলি উদযাপিত হচ্ছে। পুজোর উদ্বোধনে তো তোমাকে যেতেও হয় অনেক জায়গাতেই, তো নিশ্চয়ই আছে ডাক আসে পুজো উদ্বোধনের জন্য। না অনেক জায়গাতেই আমার ডাক এসেছে, আমি এই তৃতীয়া চতুর্থীতে অনেক জায়গাতে উদ্বোধনও করে এসেছি। এবং আজকেও এখন তো যেখানে আমি আজকেও বিকেলবেলা গিয়ে একটা পুজো উদ্বোধন করি। বিসি শিডিউল অবশ্যই, কারণ প্লেয়ারদের ক্ষেত্রে এটা হয়, কারণ প্রত্যেকেরই কারণ যে পুজোর সময়ও পুজোর আগে এসে বিভিন্ন জায়গায় মণ্ডপে একটা পুজো উদ্বোধনের কিন্তু একটা বিষয় কিন্তু থাকেই কিন্তু একটা। একদম। সেক্ষেত্রে আমি যেটা জানতে চাইবো, তো তোমার কি মানে শহরের পুজোর সঙ্গে কি পুরোপুরি পরিচিত, একটা গ্রামের পুজোর সঙ্গে তোমার কোনো টাচ আছে? গ্রামের পুজো ছোটবেলায় দেখো আমার অ্যাকচুয়াল আমাদের আদি বাড়ি মানে আমি ছোট মানে আমাদের বর্নিং বটা পিন চুচুড়া, আচ্ছা। কিন্তু আমাদের যে দেশের বাড়ি মানে আমাদের পরিবারের যে দেশের বাড়ি যেটা বলবো সেটা হচ্ছে বর্ধমান জেলার তোমার হচ্ছে কুলটি বলে একটা গ্রাম আছে। আচ্ছা। তো সেখানে নন্দীবাড়ি হচ্ছে, ওখানে বড় পুজো হয়, মানে কি বনেদি বাড়ির পুজো? বনেদি বাড়ির পুজো। এক চালার যে দুর্গা এবং যেটা ঠাকুর দালানের পুজো, আমাদের পুরোনো যে আদি বাড়ি যেটা সেই বাড়ি সেই জমিদার বাড়ি টাইপের। তো আমরা হয়তো জমিদার ছিলাম কিনা তার ইতিহাস আমি জানি না, কিন্তু মানে ওই বাড়িটা হচ্ছে ওয়ান টাইপ অফ ওরকম। তো সেখানে ওইখানে আমাদের যে ঠাকুর দালানের পুজো হয় এবং এক চালার যে দুর্গা, আমরা ছোটবেলায় যেতাম যখন বাবারা মানে জেঠু বেঁচেছিলেন, তো সেই সময় ওই পুজোর যে আমাদের একটা পালা পড়ে সেই পালার সময় আমরা যেতাম, এবং দুর্গা পুজোর সময় একদিন হয়তো আমরা গেলাম গিয়ে ঠাকুর দেখা। মানে তোমার কাছে এই গল্পটা শুনে না আমি আমার নিজের কথা মনে পড়ে গেল, কারণ আমারও কিন্তু বর্ধমান, এবং আমারও কিন্তু আদিবাড়ি কিন্তু বর্ধমানের মেমারি মন্তেশ্বর আমাদের কিন্তু সেখানে বাড়ি আছে, এবং সেখানেও কিন্তু আমাদের কিন্তু পাড়া পরে একটা নির্দিষ্ট সময় পর একটা 24 বছর বা একটা বিষয় আছে, সেটা আমি ঠিক হয়তো পুরোপুরি হয়তো জানি না, একটা নির্দিষ্ট টাইমের পর প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকেরই কিন্তু পালা পড়ে, এবং সেখানেও কিন্তু যাওয়ার একটা ব্যাপার থাকে, সেখানে কিন্তু কথা বলি হয় একদম মানে সেই আমাদের পাঠা বলি হয় না, আমাদের নর্মাল পুজোই হয় দুর্গা। অ্যাকচুয়াল আমাদের নিষ্ঠা কুলদেবতা হচ্ছে রঘুনাথ মানে রামের। ও আচ্ছা, আমাদেরও রঘুনাথ। আচ্ছা, আমাদের ওখানে রঘুনাথ আছে। আমাদের রঘুনাথ হচ্ছে কুলদেবতা। হ্যাঁ আমাদেরও।
যে এই বিষয়টাতে তোমার সঙ্গে আমার একদম মিল আছে, আমাদেরও যে রঘুনাথের পুজো হয় ওখানে। আমাদের মানে সারা বছর ধরে রঘুনাথের নিত্য সেবা হয়। আচ্ছা 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 আচ্ছা, বাহ, এটা কিন্তু একটা আমি হয়তো যে কাকতালীয় ভাবেই এই যে আড্ডার মধ্যে বসেই জানতে পেরে গেলাম অর্ণবদার সঙ্গে কিন্তু এই বিষয়ে কিন্তু আমার 100% মিল আছে। আমাদেরও কিন্তু একদমই সেই রঘুনাথের পুজো হয় সারা বছর, দুর্গা পুজো হয় যে দালানে, এবং কাজে নিত্য সেবা হয় এবং ওই ঘোড়ামুখী সিংহ মানে আচ্ছা। মা দুর্গার হয়। বাহ বাহ বাহ, মানে একদম মানে যে গ্রামের পুজো, যেটা আমি হয়তো কতটা পুজোয় যাওয়া হয় না কলকাতা শহরে, কিন্তু শুনেছি যে একটা বাবারা বলে, মা বাবার কাছে শুনেছি যে একটা নিষ্ঠা সহকারে পুজো, একটা গ্রামের পুজো, সকলে একসঙ্গে আড্ডা মারা, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, সবাই আত্মীয় স্বজন আসে বাড়িতে, সেটা একটা আলাদা একটা আনন্দ। একদম সেই আনন্দ তো খুব মিস করি, কারণ এখন মানে বাবাদের জেনারেশনটা এক্সপায়ার করে যাওয়ার পর মানে আর সেইভাবে হয় না, এবং অনেক দূরত্ব হয়ে গেছে সেই যাওয়া, এবং সেই সময়ও এখন আর নেই। তবু রঘুনাথের যে পালা পড়ে সেই পালার আমরা মেনটেন করি প্রত্যেক বছরই, এবং ওখানে আমাদের লোক রাখা আছে, তাদেরকে টাকা পয়সা এবং সমস্ত কিছু যা রঘুনাথের সেবার যা সরঞ্জাম সেটা আমরা এখান থেকে পাঠিয়ে দিই, বা আমরা নিজে গিয়েও কখনো দিয়ে আসি। আচ্ছা, এটাই হচ্ছে মানে আমরা চেষ্টা করি যাতে সেবা যেন নিত্য চলে, আচ্ছা। এরকম একটা ব্যাপার। আচ্ছা, অর্ণবদার গ্রামের বা বাড়ির যে পুজো সেখানকার কথা তো আমরা শুনলাম, কিন্তু বৌদির সাথে একটু কথা বলবো। বৌদি, তোমার ক্ষেত্রে মানে ছোটবেলায় তোমার বাড়ি কোথায় ছিল আগে বলো? আমারও ছোটবেলা বাড়ি চুচুড়াতেই। আচ্ছা। আমরা চুচুড়াতে, ও চুচুড়ার, আমিও আচ্ছা। চুচুড়া। তো ছোটবেলায় সেরকম বিশেষ পুজোর বলতে আমার মামার বাড়ির দিকে একটা পুজো হতো, মানে কোন আমার জায়গায়? ওটা আমার বাড়ি থেকে 10 মিনিট। আচ্ছা তো সেখানে পুজো হতো, আমরা ওই পুজোটাকেই মানে একদম পাড়ার পুজোর মতো মজা করতাম। আচ্ছা। যেহেতু আমার মামা, আমার দাদু, দিদা সবাই সেই ব্যাপারটাতে ইনভলভ থাকতো, তো সবসময় আমরা পুজো আসা মানেই ওই মামার বাড়ির আনন্দটা, বা মামার বাড়ির ওখানে গিয়ে পুজোটা, যেহেতু মামা ব্যাপারটাতে, দাদু ব্যাপারটাতে ইনভলভ রয়েছে, মানে ওটার একটা আলাদাই মজা। মানে বিকেল হলেই ওখানে চলে যেতাম, রাত্রেবেলা গিয়ে বসা, এবং ওখানে মা, মাসি, মামা, মানে একান্ন পুরো মানে একটা সবাই আসতো, মানে Yes, আমাদের আত্মীয় স্বজন হ্যাঁ, আসতো। সবাই আসতো। মানে সেখানে আমার মায়েরা 3 বোন আর কি, বড় মাসিমণি, ছোট মাসিমণি, আচ্ছা। তো পুরো ফুল ফ্যামিলি আর কি। একটা ওরকম না যে বন্ধু বান্ধব নিয়ে বসা, মানে ফ্যামিলির মধ্যে মজা, ওখানেই পাড়ার মধ্যে বন্ধু, তো সেখানে আড্ডা মারা, মানে বিকেল বেলা থেকে বসে থাকা, এই পাড়ার যেরকম খাবার দাবার বসছে, ঘুগনি আচ্ছা। খাচ্ছি, ফুচকা খাচ্ছি, তো এইসব করতাম, এগুলো নিয়েই ছিলাম। খুব বেশি যে রাত্রেবেলা বেরিয়ে ঠাকুর দেখতে যাওয়া, এসবগুলো আমাদের মধ্যে হতো না। আর এখন মিস করো ওই এখন খুব মিস করি, কারণ আমার দাদু দিদা দুজনেই মারা গেছে। আচ্ছা। মামা আছেন, মামিমা আছেন, খুবই আদর যত্ন করেন, কিন্তু আমরা গিয়ে উঠতে পারি না অ্যাকচুয়ালি। আচ্ছা। কারণ এখন যবে থেকে কলকাতা শিফট হয়ে গেছি, হয়তো কাজের মাধ্যমেই হোক বা কোনো কিছুর মাধ্যমে এতটা টায়ার্ড হয়ে যায় যে এই কটা দিন মনে হয় নিজের বাড়িতেই থেকে যায়, যা হবে এখান থেকেই আনন্দ হোক। তবে হ্যাঁ, আমার মা এখানে আসে, মা একটু ঘুরতে ভালোবাসে বলে মাকে নিয়ে আসা হয়। মা আসে, মাকে নিয়ে আমরা মানে টোটালি মাকে নিয়েই সারা পুজোটা কাটাই। আচ্ছা। মা আমাদের সাথে যাচ্ছে, ঘুরছে, থাকছে, খাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এইভাবেই কাটছে পুজো আর কি। হ্যাঁ, তো আমি অর্ণবদার কাছে আসবো। অর্ণবদা, বলছি তখনকার মানে তোমার যে ছোটবেলাকার পুজো বলে, ছোটবেলার থেকে সবাই এখনো আমরা অনেক সময় বলি ছোটবেলাটা ভালো ছিল, কারণ ছোটবেলাটা একটা আলাদা মজা ছিল। তো ছোটবেলার যে পুজো আর এখন বড়বেলার পুজো, দুটোর মধ্যে দেখে যে কোথায় তফাৎ রয়েছে, কতটা মিল রয়েছে? এখন তফাৎ হচ্ছে আনন্দের মুহূর্তের একটা তফাৎ আছে। ছোটবেলায় কোনো কিছুটা ছিল না, এখন একটা দায়িত্ব এসে পড়েছে পুজোর মধ্যে, যে ফ্যামিলিকে নিয়ে বেরোনো এবং সবাইকে খুশি রাখা। এখন যেহেতু আমি হেড অফ দ্য ফ্যামিলি হয়ে গেছি, কোথাও সেই দায়িত্বটা আমার উপর মানে এসে পড়েছে। তো আগে সেটা ছিল না, কারণ আগে বাবা ছিল, জেঠু ছিল, ফ্যামিলির সমস্ত দায়িত্ব তাদের উপর আমরা ছাড়া আসতাম। মানে সকালবেলা ক্যাপ বন্দুক নিয়ে বেরোতাম, মানে এরকম খুবই ছোট ছিল, ক্যাপ বন্দুক নিয়ে একদম বেরোতাম। একদম। এই ক্যাপ বন্দুক ফাটাতে ফাটাতে দুপুর হয়ে যেত, দুপুরে আসতাম, খেতাম, একটুখানি ঘুমোতাম, কি রেস্ট নিতাম, আবার সন্ধে হতে না হতে এই প্যান্ডেলে চলে যেতাম। তো সেখানে তখনকার কোনো দায়িত্ব ছিল দায়িত্ব না, ছিল না, পুরোটাই মজা। পুরোটাই মজা। কিন্তু এখন বড় হয়েছি, দায়িত্ব বেড়েছে, এখন তো আর সেই জিনিসটা হয়তো বয়স বাড়ার সাথে সাথে ক্যাপ বন্দুকটাও হাত থেকে চলে গেছে, এখন ফাটালে লোকে হাসবে, কিন্তু কোথাও না যেন সেই দিনগুলো আমি মিস করি। আর আচ্ছা, জয় একটা কথা বলো, যখন চুচুড়ায় থাকতে তখন কি মানে বন্ধুদের সঙ্গে যখন একটু বড় হয়েছো কলকাতায় আসতে ঠাকুর দেখতে? না, আমরা কলকাতায় ঠাকুর দেখতে আসতাম না। আচ্ছা।
আচ্ছা আমাদের চুচুড়া চন্দননগর খুব জোর হলে ব্যান্ডেল সারাউন্ডিং আমরা রাত্রিবেলা ওভারনাইট ঘুরতাম। তোমার তো জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে মূলত ওখানে তো হচ্ছে মূলত জগদ্ধাত্রী। চন্দননগরে না, দুর্গাপুজো চন্দননগর, এই দুর্গাপুজো চুচুড়া, জগদ্ধাত্রী পুজো চন্দননগর। আচ্ছা তো আমরা সমস্ত পাড়ার বন্ধুরা মিলে আমরা সারা চুচুড়া ঘুরতাম মানে এক কথায় বলা যেতে পারে দুর্গাপুজো এসে গেল মানে একদম ফেস্টিভ মুড ওখানে শুরু হয়ে গেল আপ টু জগদ্ধাত্রী পুজো পর্যন্ত। আপনি জগদ্ধাত্রী পুজো পর্যন্ত এবং সঙ্গে কার্তিক পুজো পর্যন্ত। আচ্ছা। কার্তিকের প্রসেশন ব্যাপার পুজোটা খুব ফেমাস ছিল famous যে ওই চুচুড়ায়। প্রসেশনটা হতো, ওটা আমরা খুব এনজয় করতাম। কার্তিক পুজোতে সারা রাত জেগে মানে দেখা, আমাদের আমরা জেগে প্রফেশন। এবং আমি যেহেতু চুচুড়া, আমি যেখানে থাকতাম সেই যে বললো না 75 বছর যে পুজো, সেই পুজোর সঙ্গে অতপ্রতভাবে জড়িত ছিলাম। আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম একটা সময়। তো সেই সময় পুজোর সঙ্গে সারা রাত জাগা, মানে পঞ্চমী চতুর্থী থেকে আপ টু নবমীর রাত পর্যন্ত কন্টিনিউয়াসলি জাগা, পাড়ায় আনন্দ করা বা দায়িত্ব নিয়ে রাত জাগা, কারণ মায়ের গয়না ফয়না সব পাহারা দেওয়া, এই নিজেরা পাড়ার ছেলেরা সব রাত জাগে, সেটা কন্টিনিউয়াসলি এটা চলতো। মানে একটা মানে দুর্গাপুজো দিকে সেলিব্রেশন আছে, আবার জগদ্ধাত্রী পুজোর প্রসেশন একটা আলাদা আনন্দ। যে আবার কার্তিক পুজো মানে একদম পুরো এক মাস ব্যাপী মানে একটা মানে পুরো ফেস্টিভ মুডে চলে। আচ্ছা আমি তোমার কাছে আসবো যে আচ্ছা তো তুমি কি মানে ওই যে চন্দ্রনগরের ওখানকার যে পুজো দেখে গেছো ওখানে? হ্যাঁ, বেসিক্যালি জগদ্ধাত্রী পুজোতে গেছি দিদা দাদু মামার বন্ধুরা, মানে আমার মায়ের ভাই, তো সবাই মিলে আমরা গেছিলাম জগদ্ধাত্রী পুজোতে ঠাকুর দেখতে। যাইও প্রত্যেক বছর, এই বছর মেবি 2-3 দিনের জন্য যাওয়া হবে, বাট যাবো। আচ্ছা একটা কথা বলো যে কলকাতার দুর্গাপুজো আর চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো দুটোর মধ্যে কাছে কোনটা বেটার মনে হয়, বেশি ভালো লাগে? আমার তো মনে হয় কলকাতার পুজো, of course। কলকাতার পুজো বেশি ভালো লাগে। হ্যাঁ, কারণ এখানে বাবা মার সাথে ঘোরা, ওখানে হয়তো বাবা মার সময় হয় না যাওয়া। আমি যাই তাও আমার দিদা দাদুদের সাথে বেরোই, বাট এখানে বাবা মার সাথে ঘোরা, এখানে বন্ধুদের সাথে ঘোরা ইজ ডিফারেন্ট। আমি প্রেফার করবো কলকাতার পুজো। আচ্ছা আমি এই প্রসঙ্গে আমি অর্ণবদার কাছে আসবো। অর্ণবদা তুমি বলো, তুমি তো কলকাতাতে যে এতদিন ধরে রয়েছো এবং চন্দ্রনগরের সাথে যে একদম আদি বাড়ি বলতে গেলে, সুতরাং কলকাতার দুর্গাপুজো চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো দুটো যদি কম্পেয়ার করতে বলা, তোমার কাছে তুমি কোনটাকে বেটার মনে করবে? আমি চন্দননগরে জগদ্ধাত্রী পুজোকে বেটার। কেন? কারণ হচ্ছে দেখো, কলকাতায় যেসব নামি নামি পুজো হয় সেখানগুলো মানে ডিস্টেন্স, মানে একটা ডিস্টেন্স থেকে একটা ডিস্টেন্স একদম, যেতে একদম। গেলে অনেকটা ট্রাভেল এটা করতে হয়। সঠিক। কিন্তু চন্দননগর একটা ছোট জায়গার মধ্যে, আমি গত বছর গিয়েছিলাম কিন্তু জগদ্ধাত্রী পুজো। ওখানে যে ক্যাটাগরি অফ পুজো হয় সেটা সম্পূর্ণ হয়তো তোমার বলবো 100-150 মিটার হ্যাঁ। মিনিমাম। আমি গলিতে গলিতে পুজো, গলিতে বড় বড় এবং পুজো। সেটা বড় বড় পুজো। একদম। মানে এই যে শ্রীভূমি যেরকম আমাদের লেক টাউনের শ্রীভূমি যেরকম স্ট্যান্ডার্ড অফ পুজো হয়, এইরকম পুজো আমি বলছি 1 কিলোমিটারের মধ্যে চন্দননগরে 4টে পুজো হয় এরকম। এরকম তুমি দেখতে গেলে তুমি নোটিশ করবে এই যে, এবং চন্দননগরের লাইট তো সারা পৃথিবী বিখ্যাত, জগৎ বিখ্যাত। জগৎ বিখ্যাত। এবং চন্দননগরে যা লোক সমাগম হয় আর চন্দননগরের যে প্রসেশন মানে দেখার মতো। অসাধারণ, মানে অসাধারণ। এখন ইদানিংকালে কলকাতাতেও দুর্গাপুজোর কার্নিভাল শুরু হয়েছে, কিন্তু সেই কার্নিভাল আর যে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর প্রসেশন দেখেছে আকাশ পাতাল তফাৎ। আর যার লোক সমাগম হয়, আমার মনে হয় যে একটা ওই সময়টা জগদ্ধাত্রী পুজোতে মানে বহু মানুষের পেট চলে জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে। বৌদিরও কি? আচ্ছা অর্ণবদার কাছে তো শুনলাম, আমি বৌদির কাছে আসবো। বৌদি তোমারও কি তাই মনে হয় যে মানে কলকাতার রাজ্যে দুর্গাপুজোর থেকে মানে চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজো বেটার? হ্যাঁ, কারণ আমি কলকাতার পুজো তো ছোট থেকে দেখিনি, বাট ছোট থেকে বড় হয়েছে আমি জগদ্ধাত্রী পুজো দেখেই। তো আমার কাছে বড় পুজো সেইভাবে পুজোটা কিন্তু জগদ্ধাত্রী পুজোটাই। এবং যেটা আমি এখন দেখছি, কলকাতার একটা ঠাকুর দেখতে গেলে অনেক আমাদের লাইন দিতে হয়, অনেক কষ্ট। প্রথম কথা হচ্ছে যে একদিক দিয়ে বের করে একদিক দিয়ে ঢুকিয়ে এইসবগুলো বিশাল একটা চাপের ব্যাপার। বাট আমাদের জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু যে গলিতে যাবে সেই গলিতে। আর প্রতিমা নিশ্চয়ই দেখেছো, মানে অসাধারণ। মানে মায়ের মুখ দেখলে মনে হবে দাঁড়িয়েই থাকি। এবং নিয়মের মধ্যে থাকতে হয় না আমাদের যে এক্ষুনি ঢুকে এক্ষুনি বেরিয়ে যাও। তুমি ব্যাপারটাকে পুরো উপভোগ করতে পারবে, যে হ্যাঁ ভালোভাবে দেখবে, তুমি ভালোভাবে সেই ব্যাপারটা উপভোগ করবে, ঠাকুর দেখবে, মায়ের মুখ দেখবে, গয়না সমস্তটা আর কি সেইভাবে। তো আমি ছোট থেকে জগদ্ধাত্রী পুজোটাই যেহেতু দেখে অভ্যস্ত এবং বড় হয়েছিল, আমার কাছে বেটার একেবারে মানে অসাধারণ, সত্যি তাই। মানে যে বড় মা, মেজো মা, রানী মা মানে একটা আলাদা। তবে চন্দননগরে আরেকটা জিনিস, চন্দননগরে জগদ্ধাত্রী হচ্ছে কোনো প্যান্ডেল যা খুশি করতে পারে, কোনো থিমের ব্যাপার নেই, প্রতিমায় কোনো থিম নেই। কোনো একদম একদম এটাই বলতে চাইছিলাম। ঠাকুমা হচ্ছে ট্র্যাডিশনাল যে মানে প্রতিমা, সেই রকমই মানে প্রতিমা নিয়ে ওরা কোনো ছেলে খেলা করে না। সাবেকি একদম সাবেকি ঠাকুর, সোলার সাজ, ডাকের সাজ বা গোল্ডেন সাজ, কিন্তু ঠাকুরের পরিকাঠামো ওভারঅল সেম। প্রত্যেকটা ঠাকুর হচ্ছে সেম, কিন্তু তাদের সাজগোজ আলাদা, গয়নাগাটি আলাদা
এইটা কলকাতায় আড়ম্বরটা একটু বেশি, থিম বা থিমের কারুকার্য আড়ম্বর এগুলোতে বেশি, কিন্তু চন্দননগরে মানে জগদ্ধাত্রী পুজোতে মানে একটা সম্পূর্ণ একটা যে একটা সাবেকি একটা ব্যাপার ধরে রেখে দিয়েছে এতদিন ধরে। এবং আরেকটা ব্যাপার আমি আসবো, কারণ পুজো মানে কিন্তু একটা কালচারাল প্রোগ্রাম, নাচ গান খাওয়ার একটা বিষয় থাকে বিভিন্ন প্রোগ্রামে, মানে সেক্ষেত্রে চন্দননগরে যখন যে 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 জগদ্ধাত্রী পুজো, মানে কলকাতায় আমরা দেখি হয়তো কোনো কোনো বড় পুজো প্যান্ডেলে ম্যাডাক্স ফ্যাডাক্সে অনেক জায়গাতে কিছু গানের আসর বসে, বিভিন্ন জায়গাতে কিছু হয়ে থাকে, বাগবাজারে কিছুটা হয়তো হয়, কিন্তু কলকাতায় এই কালচারাল প্রোগ্রামটা একটু কম হয়। চন্দননগরে এটা কি মানে দেখা যায়? চন্দননগরে যখন আমি অনেকটা ছোট ছিলাম, মানে স্কুল লাইফের কথা বলছি, তখন আমি দেখতাম যে এরকম হয়তো তৃতীয়াতে পাড়ার মধ্যে হচ্ছে একটু নাচ, একটু ড্রামা, একটু মহিষাসুর মর্দিনী, এটা খুব ফেমাস ছিল আমাদের, যে ওই দুর্গার মহিষাসুর মর্দিনী ব্যাপারটাকে তুলে ধরা। তো এটা আমরা খুবই উপভোগ করতাম, যে হ্যাঁ করতাম, নিজেরাও করতাম, এবং ফ্যামিলির মধ্যে যদি কেউ ডান্স করতে পারতো অথবা গান আবৃত্তি করতে হতো, একটা ছোট্ট একটা প্রোগ্রাম সেট করা হতো যে এই দিন। ইনফ্যাক্ট এটাও হতো যে পুজো শুরু না হলেও পুজো শেষে এটা হতো, আচ্ছা, মানে দশমী একাদশীর দিনকে এরকম একটা ছোট্ট প্রোগ্রাম একটা করা হলো। কলকাতাতেও হয় না বললে চলে না, হ্যাঁ তুলনা, মানে শ্রীভূমিতেই এত সুন্দর ওপেনিং করে। আমি নিজে একটা প্রফেশনে যুক্ত, একটা ডান্স একাডেমির সাথে যুক্ত প্রফেশনালি। তো আরে বাস, মানে গৌরী মানে ডান্সের সঙ্গে তো যুক্ত, এবং ডান্সটাও জানে, এবং কালচারাল প্রোগ্রামের সাথে বিভিন্ন কালচারাল স্টেজেও কিন্তু প্রোগ্রাম করে, এটা বুঝতে পারছি। তো তাহলে কি পুজোর আড্ডায় আমরা বসেছি, একটুখানি বৌদির কাছ থেকে একটুখানি আছে ডান্স আমরা দেখবো না এমনটা হয় নাকি? একটুখানি তো নাচ হতেই হবে, এবং সঙ্গে কিন্তু মেয়েও আছে, তুমিও কি ডান্স করো? হ্যাঁ, ওই বাই ব্লাড মায়ের। তাহলে হয়ে যাক, মার মেয়ে মিলে আজকে কিন্তু এই পুজোর আড্ডা একটা আমরা একটুখানি জমজমাট একটু নাচটা একটু দেখে নিই, চলুন দেখা যাক। আমরা এতক্ষণ দেখছিলাম মার মেয়ের একেবারে যুগলবন্দি একটা দুর্দান্ত একটা ডান্স দেখলাম, যদিও কিন্তু প্রিপারেশন ছাড়া, কিন্তু প্রস্তুত আছে একদম, হঠাৎ করেই আজকের এই প্রোগ্রামে কিন্তু ওরা কিন্তু ডান্স করে দিচ্ছে। একদম একদম, মানে আমরা সেরকম প্রস্তুতি ছিল না আমাদের মধ্যে। আর আমি যদিও একটু স্টেজ করি, ও তো একটু কম করে, আর এখনকার মানুষজন বাংলাটা তো একটু কমই প্রেফার করে, তো সেখানে জাস্ট মাকে মেয়ে ফলো করেছে, আর কিছু না। তুমি কি মানে মেয়েকে শেখাচ্ছো বা না, ডান্স? ও ডান্স মানে শেখে না কোথাও, ওই আমার থেকে যতটুকু আর কি হয়েছে। আচ্ছা, তা তুমি তো তোমার কথা বলো, তুমি তার মানে নাচের সঙ্গে কতদিন ধরে যুক্ত রয়েছো, মানে গান আমি বাজনা নাচের শিখেছো? সাথে অনেকদিন ধরে যুক্ত রয়েছে। আমি অ্যাকচুয়ালি মানে ইন্ডিয়ান ডান্সার, মানে আমি ওয়েস্টার্নটা তখন করতাম আচ্ছা, না। তো আমি চুচুড়াতেই আমার যার কাছে আমি শিখি, যে গুরুজি সেখানেই থাকে। তো আমি তখন এরকম তুমি কত বললে বছর যে বয়স থেকে? আমি প্রায় তখন ক্লাস 2 এরকম আর কি, আচ্ছা। এই সময় থেকে আমি ডান্স করি। কারণ আমার মাসিমণি খুব ভালো ডান্স করতো, তো সেটা দেখে মাও আর কি চেয়েছিল যে হ্যাঁ যাই আর কি। তো কিন্তু মা বুঝতে পারিনি তখন এই প্রফেশন হিসেবে আমার এটা ডান্সটাই রয়ে যাবে। তো পড়াশোনার থেকে বেশি ওটাকে বেশি ফোকাস করেছি আমি। তো ওখানে আমি বহু বছর করেছি, ইনফ্যাক্ট বিয়ের পরেও করেছি। তারপর আমার এক দাদা বলে যে এটা বাই প্রফেশন হিসেবেও নেওয়া যেতে পারে। তো দেন আমি এখানে কলকাতায় এসেছি। তো কলকাতা লাস্ট 15-16 ইয়ার্স ধরে তো আরোই যুক্ত আছি। আচ্ছা, সেটা নিয়েই চলছে মানে বিভিন্ন এখন। ধরনের ডান্স মানে স্টেজ হ্যাঁ করো, হ্যাঁ, স্টেজ করো। বিভিন্ন ধরনের। আমার যে
গ্রুপ ওনার, সে হচ্ছে ওরই দিদি। তো আচ্ছা তাদেরই গ্রুপের সাথে আমি যুক্ত রয়েছি। তো সেখানে আমাদের কর্পোরেট শো বলো, এই শ্রীভূমির ওপেনিং করলাম আমরা, 20 তারিখ ওপেনিং আচ্ছা। ছিল সেখানে। তারপরে হচ্ছে কার্নিভালে আমরা থাকি, মানে আচ্ছা, সব রকম মিলিয়ে অসাধারণ। মিশিয়ে। হ্যাঁ, তো আচ্ছা পুজোর গল্প তো হলো, কিন্তু আমি একটু অর্ণবদার কাছে আসি। অর্ণবদা, একটু খেলার কথা, কারণ হচ্ছে আপনারা জানেন যে সদ্য কিন্তু ক্রিকেটকে রিটায়ারমেন্ট জানিয়েছে, বিদায় নিয়েছে অর্ণব নন্দী, এবং যে বাংলার ক্রিকেটে বহু অবদান রয়েছে। অর্ণবদা, তোমার একধারে মোহনবাগান, একধারে ইস্ট বেঙ্গল, মানে দুটো ক্লাবেই তো খেলেছো, এবং বিভিন্ন ক্লাবের কাছে খেলেছো, এবং বাংলার দলের হয়ে দীর্ঘদিন খেলেছো। অবশ্যই কিন্তু ক্রিকেটকে বিদায় জানানো, কি বলবে? অবশ্যই যে আমার কেরিয়ারের ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর আর কালীঘাট, এই চারটে বড় ক্লাব খেলা, এবং বাংলার হয়ে এবং রেলওয়েদের হয়ে আমার রঞ্জি ট্রফি খেলা। তো একটা লম্বা স্প্যান। 2000 সাল থেকে কলকাতা মাঠে ডিভিশন খেলা স্টার্ট করেছিলাম। আজ 2025 সালে এসে আমি ক্রিকেট থেকে সরে দাঁড়ালাম, এবং আচ্ছা, এই রিটায়ারমেন্টের সিদ্ধান্তটা কেন হঠাৎ করে, মানে কেন মনে হলো যে এখন রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া দরকার? দেখো, দুটো কারণ আমার মনে হয়েছে। আচ্ছা। এই কারণে আমি হঠাৎ এই ডিসিশন নিলাম এবং রিটায়ারমেন্ট নিয়ে নিলাম হঠাৎ। ফার্স্ট কারণ হচ্ছে যে সেটা আমার কোথাও যেন মনে হচ্ছে যে আমার ব্যাটিংয়ে আমি যেরকমভাবে কন্ট্রিবিউট করতাম টিমের জন্য, ইদানিংকালে ব্যাটিংটা, এই কন্ট্রিবিউশনটা সেইভাবে হচ্ছে না অ্যাজ এ ব্যাটসম্যান। আমি হয়তো কোথাও পাচ্ছি না বা কোনো কিছু। আগে যেরকম কনফিডেন্টলি আমি ব্যাটিং করতে পারতাম, এখন কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে সেই জায়গাটায় ল্যাকিং থাকছে। আচ্ছা। তো এইটা একটা কারণ আমার মনে হয়েছে। আর একটা কোথাও মানে হয়তো মেবি আমি ভুল হতে পারি, কোথাও যেন একটা জেনারেশন গ্যাপ তৈরি হয়েছে। এখনকার জেনারেশনের সঙ্গে আমরা যেভাবে ক্রিকেট, আগেকার জেনারেশনের সঙ্গে আমরা যেভাবে ক্রিকেট খেলে এসেছি, বা আমাদের জেনারেশনের প্লেয়ারদের সঙ্গে যেভাবে মেন্টাল বন্ডিং ছিল, এবং টিমের প্রতি এক একটা প্লেয়ারের যে দায়বদ্ধতা ছিল, নিজের খেলার প্রতি যে ডেডিকেশন ছিল, এখনকার প্লেয়ারদের সেই জিনিসটা নেই। আচ্ছা। তো সেই জায়গাটাতে আমার মনে হয়েছে যে এদের সঙ্গে মেন্টাল ম্যাচ তৈরি হচ্ছে। তো এদেরকে অনেকভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি, ভালোভাবে বা কোনো কিছু। তো কোথাও না কোথাও হয়তো এখনকার জেনারেশনের হয়তো এইভাবেই ক্যারেক্টার তারা দেখাচ্ছে। তো সেই জন্য কোথাও নিজের রেসপেক্ট থাকতে থাকতে ছেড়ে দেওয়াটা আমার বেশি মনে হলো যে ভালো হয়। তো আমার সেই জায়গাটায় আচ্ছা, একটা কথা বলো, তুমি তো যেমনটা হলো মোহনবাগান খেলেছো, ইস্ট বেঙ্গল খেলেছো, দুটো ক্লাবেই কিন্তু আচ্ছা, আমরা তার আগে আমি একটা প্রশ্ন জানতে চাইবো, তুমি নিজে কি মন থেকে, মোহনবাগান, ইস্ট বেঙ্গল? আমি মন মানসপটার। হ্যাঁ, কারণ তোমাকে সেটা আমরা জানি, যদিও সব দর্শকরাও জানেন যে অটল নন্দী মানে কিন্তু একটা রক্তের মোহনবাগান, বা একটা মোহনবাগানের প্রতি একটা ভালোবাসা রয়েছে। কিন্তু তুমি তো যে খেলার ক্ষেত্রে তো দুটো ক্লাবই খেলেছো, দুটো ক্লাবই তোমার কন্ট্রিবিউশন রয়েছে। খেলার ক্ষেত্রে আমি বলবো যে বাই প্রফেশন আমি ইস্ট বেঙ্গল ক্লাব খেলেছি 13 বছর, দীর্ঘদিন খেলেছো, একদম একদম। মোহনবাগান খেলেছি 3 বছর, আমি ইস্ট বেঙ্গল খেলেছি 13 বছর। তো কিন্তু কোথাও না কোথাও অ্যাজ এ প্রফেশনাল দিক থেকে আমি দুটো ক্লাবের সঙ্গেই জড়িত ছিলাম। তো আমি সব দিক মাথায় রেখে বলছি, আমি ইস্ট বেঙ্গল ক্লাবকে কিন্তু আমি কিছুটা হলেও মাঠের মানে এইগত দিক থেকে আমি এগিয়ে রাখবো। অনেক সাফল্য তো দিয়েছো, বহু সাফল্য। অবশ্যই সেটা সাফল্য, সেই জায়গা খেলেছি আমি, ইস্ট বেঙ্গল ক্লাবে সেই জায়গা আমাকে দিয়েছে, আমি সেই জায়গায় ডেলিভার করেছি। কিন্তু মেন্টালিটিগত দিক থেকে আমি সব অফিসিয়াল এবং ওভারঅল মানে আমি বলছি ইস্ট বেঙ্গল ক্লাবের প্লেয়ারদের প্রতি আবেগ অনেক বেশি, প্লেয়ারদের প্রতি রেসপেক্ট অনেক বেশি। এটা ইস্ট বেঙ্গল ক্লাবের মানে আমি হ্যাটস অফ, যে ইস্ট বেঙ্গল ক্লাব যেভাবে প্লেয়ারদের সঙ্গে ট্রিট করে, সেই জায়গা থেকে আমি নিজেকে মানে ইস্ট বেঙ্গল ক্লাবের দিকে আমি পাল্লা ভারী বলবো। একদম। আচ্ছা, ওটা তো তুমি আমরা বলছিলে ইস্ট বেঙ্গলের প্রতি অবশ্যই আছে, ইস্ট বেঙ্গলকে বহু সাফল্য দিয়েছো, মোহনবাগান খেলেছো, দুটো ক্লাবেই খেলেছো। তো একটা কথা বলো, যে পুজোর সময়ও তো অনেক খেলা থাকতো, বিশেষ করে যখন বাংলার দলের হয়ে যখন খেলতে, সন্তোষ ট্রফি, রঞ্জি ট্রফি থেকে শুরু করে, বা বিভিন্ন যখন টুর্নামেন্ট, সৈয়দ মুস্তাক আলী, বিজয় হাজারে, বিভিন্ন টুর্নামেন্টের সময় বাইরে খেলতে যেতে হতো। সুতরাং পুজোর সময় তো অনেক সময় ম্যাক্সিমাম টাইম, মানে সে এই সময়টা পুজো পড়ে, ঠিক সেই সময় খেলাগুলো পড়ে যায়, তখন কতটা মিস করতে? সেরকম বহু বছর গেছে যে আমি পুজোর সময় কলকাতার বাইরে আছি, এরকম গেছে। তো সেটা মিস করতাম অবশ্যই, কিন্তু সেটা চেষ্টা করতাম যে হয়তো যে জায়গায় আছি সেই জায়গায় কিছু যদি পুজো হয় সেখানে ঘুরে আসতাম। কোন কোন স্টেটে পুজো দেখেছো এখন অব্দি? দেখো, জয়পুরে পুজো দেখেছি, জয়পুরে কিছু বাঙালি কলোনি আছে, সেখানে পুজো দেখেছি। এবং
সেখানে তুমি বিশ্বাস করবে না, লিটারেলি কলকাতা স্টাইলে বিরিয়ানি আমরা খেয়েছি ওখানে দাঁড়িয়ে। আচ্ছা এরকম লাল তোমার কাপড় মোড়া, মানে কাপড় ঢাকা বিরিয়ানি হাঁড়ি। আচ্ছা নর্মাল তোমার খাসির চর্বি দিয়ে ঘুগনি খেয়েছি সেখানে। আচ্ছা নর্মাল আমাদের এখানকার যেরকম সেই পাতলা ল্যাতলাতে রোল হয়, ওই রকম সাদা কাগজ মোড়া। মানে আমরা নর্থ ইন্ডিয়ার রোল কি এরকম মোটা লাচ্চা পরোটার রোল দেখেছি, কিন্তু আমাদের যে কলকাতায় যেরকম পাতলা পরোটার যে রোলগুলো হয়, এই রোল সেরকম ধরনের রোল খেয়েছি। এগুলো আমরা দেখেছি ওখানে, খেয়েছি জয়পুরে। আচ্ছা তারপরে দিল্লিতেও আমরা দেখেছি, দিল্লিতে যখন রেলওয়ে খেলতাম সেই সময় পুজোর সময় তো আমরা দিল্লিতে ছিলাম। ওখানে দিওয়ালিতে ছুটি দেয় দিল্লি, নর্থ ইন্ডিয়ায় দিওয়ালি আর দশেরাতে ঠিক হয়, কিন্তু মেন ওদের অনুষ্ঠান হচ্ছে দিওয়ালি। তো দিওয়ালির সময় আমাদের 3-4 দিন এক সপ্তাহ ছুটি থাকতো, তখন আমরা কলকাতা চলে আসতাম দিওয়ালিটা। কিন্তু দুর্গাপুজোর সময় ওখানে প্রপার গিয়ে হতো, সন্ধ্যেবেলা বেরোতাম। কিন্তু দিল্লি সারাউন্ডিং এলাকায় দুর্গাপুজোটা একটু কম হয়, যেখানে ওই চিত্তরঞ্জন পার্কের যে সাইডটায় বাঙালি কলোনি আছে সেই জায়গাটাতে একটু পুজো হয়, কিন্তু ভালোই পুজো হয়। আমি ও কথা বলবো না, ওই কলোনি ওয়াইজ ভালোই পুজো হয়, কিন্তু দিল্লিতে দুর্গাপুজোর চলটা কম। কিন্তু কোথাও না জয়পুর সাইডে কিন্তু দুর্গাপুজোর চলটা ভালো দুর্গাপুজো হয়, মানে দিল্লির তুলনায় বেশি বাঙালি বেশি আছে হয়তো, বা হয়তো রাজস্থানীরা হয়তো দুর্গার আরাধনা করেন। তো সেখানে আমরা গিয়ে কিন্তু ঘুরে এসেছি। এমনকি একবার চেন্নাইতেও গেছিলাম, কিন্তু চেন্নাইতে অতটা আমার মনে হয়নি দুর্গাপুজো। মানে কোথাও একটা মানে কলকাতার পুজো একটা আলাদা আনন্দ, মানে কলকাতার মতো সেই ব্যাপারটা ফিলিংটা মানে আসতো না অবশ্যই কোথাও খেলার সম্ভব নয়। আর কারণ সারা সকাল খেলাধুলো করে, ওই রাত্রিবেলাটুকুন রেস্ট না নিয়ে ঘোরাটা সম্ভবও ছিল না। সবাই মিলে একসঙ্গে যেতে হবে। আমি অশোক ডিন্ডা, তারপরে ঋদ্ধিমা খা, যখন সবাই আমরা ওখানে ওয়ানডে খেলতে গেছিলাম, সেই সময় একটা সময় বিজয় হাজারে ট্রফি পড়েছিল, ওই সময় আমরা ওখানে থেকে কিন্তু আমরা ওই সময় গিয়ে পুজো দেখতে যেতাম। এমনকি অনুলাল স্যারও আমাদের সঙ্গে গেছিল একবার ঘুরতে, ঠাকুর দেখতে, ওইটুকু ঘুরে আসা, ব্যাস এইটুকু। আচ্ছা, আমি একদম আমাদের আলোচনা শেষের দিকে চলে এসেছি, তো তোমার কাছে খেলা প্রসঙ্গে আরেকটাই প্রশ্ন আমি রাখবো। তো আজকে আমরা জানি যে তুমি বেঙ্গলের হয়ে দীর্ঘদিন খেলেছো, কিন্তু রিটায়ারমেন্ট যখন নিলে, যখন লাস্ট মানে শেষটা যখন করলে, তখন কিন্তু কোনো ডোমেস্টিক ক্রিকেট বা ঘরোয়া কোনো টুর্নামেন্টের মধ্যে দিয়ে যদি শেষ করতে পারলে রিটায়ারমেন্টটা আরো বেশি স্মরণীয় হয়ে থাকতো, কিন্তু সেইটা কোথাও হলো না, মানে কোথাও কি একটা আক্ষেপের জায়গা রইলো? দেখো, আক্ষেপ আমি বলবো না যে আমার আছে, কারণ হচ্ছে যদি সেইভাবে তুমি দেখো যে আমি লাস্ট রঞ্জি ট্রফি খেলেছি, রঞ্জি ট্রফি ফাইনাল, এবং সেখানে আমি 40 নট আউট। এইটা একটা আমার জীবনের একটা প্লাস পয়েন্ট। আমি লাস্ট বিজয় হাজারে ট্রফি বেঙ্গলের হয়ে খেলেছি, হাইস্ট উইকেট টেকার বেঙ্গলে, এবং অল ওভার ইকোনমিক্যাল দিক থেকে আমি অল ওভার ইন্ডিয়ার সেকেন্ড হাইস্ট ইকোনমিক্যাল বোলার ছিল। তো সেখানে দাঁড়িয়ে আমার এখানে কোনো আক্ষেপ নেই, বা আমি কোনো ক্লাব লাস্ট ম্যাচ ঘোষণা করে রিটায়ারমেন্ট নেওয়াটা আমার কোনো এখানে আক্ষেপ নেই। কারণ আমার যতদিন আমি খেলেছি, আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং দিয়েওছি। তাতে সেই প্রমাণ যে ক্লাবের হয়ে খেলেছি সেই ক্লাব জানে যে আমি কি ক্রিকেটটা খেলেছি তাদের হয়ে, বা সেই জায়গায়। তো আমার এখানে আক্ষেপ নেই যে আমি লাস্ট ম্যাচ বলে রিটায়ারমেন্ট। তো আমার মনে হয় এটা খুব সুখকর রিটায়ারমেন্ট, যে যেখানে সবাই আমার পাশে দাঁড়িয়েছে এবং আমাকে এই ব্যাপারে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং অনেক আমার যারা ফ্যান আছে তারা আমাকে বলেছে কেন এত তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিয়ে নিলে, বা কিছু আরো 3-4 বছর খেলতে পারতে। তাদেরকে আমি সেই ব্যাপারে অনেকের সঙ্গে আমার খুব ক্লোজ ফ্রেন্ড যারা, তাদেরকে আমি বুঝিয়েছি যে না, এইটাই হচ্ছে সঠিক সময়, যে ভবিষ্যতে যেন এরকম না বলতে পারে লোকে যে আর চলছে না। একদম। হ্যাঁ, তো সেই কথাটা আমি শুনতে পারবো না। তো যখন আমার মনে হয়েছে এটাই, এরপরে ব্যাপারটা বাড়াবাড়ি। এরপরে পরবর্তী প্ল্যানিং কি থাকবে? এরপরে মানে অ্যাজ এ ক্রিকেটার তো হলোই গেল, এবার কি কোচ হিসাবে কোনো করতে চাও, বা কি প্ল্যানিং থাকবে? দেখো, অবশ্যই আমি চেষ্টা করবো যে বাঙালি প্লেয়ারদের স্বার্থে এবং বাংলা ক্রিকেটের স্বার্থে বাঙালি প্লেয়ারদের জন্য কাজ করা, এবং সেই ব্যাপারে আমি সৌরভ গাঙ্গুলির সাথেও কথা বলেছি, নাসির গাঙ্গুলির সঙ্গেও কথা বলেছি। ওনারা আমাকে অ্যাসিওর করেছেন যে অবশ্যই সেরকম একটা জায়গা ওনারা হয়তো আমার জন্য ভাবছেন বা কোনো কিছু। তো সেটা দেখা যাক ইন ফিউচার কি হয়। একদম অবশ্যই তাই। হ্যাঁ, সুতরাং মানে বোঝাই যাচ্ছে যে মানে অর্ণব নন্দী বাংলার ক্রিকেটে একটা বড় নাম, এবং আগামী দিনেও কিন্তু নিজের ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নিলেও ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবে, এবং ভবিষ্যতে কিন্তু অনেক পরিকল্পনা রয়েছে, এবং আমরা পুজোর আড্ডায় রয়েছি।
সুতরাং আমাদের কিন্তু আজকের অনুষ্ঠান আমাদের একদম শেষে চলে এসেছি, আমরা শেষ করবো। কাজে খুব ভালো লাগলো, কিন্তু গল্প আড্ডার মধ্যে দিয়ে আমরা কিন্তু শেষ করবো না, আমরা গানে গানে আজকে আড্ডা শেষ করবো, অবশ্যই গানে গানে আড্ডা শেষ করবো। কিন্তু অর্ণবদা, আজকের এই ঠিক পুজো শুরুর প্রাককালে তোমার বাড়িতে এসেছি এবং তোমার পরিবারের সঙ্গে জমিয়ে আড্ডা মারলাম। সুতরাং খুব ভালো লাগছে যে তোমরা খুব ভালো করে পুজো কাটাও। সকলকে কিন্তু শুভ শারদীয়া, আবার একবার জানাই শুভ শারদীয়া। খুব সুন্দর করে পুজোর কটা দিন কাটাও খুব ভালো করে, কারণ সারা বছরে অপেক্ষার পর অবশেষে পুজো আসে, তাই জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে, জমিয়ে আনন্দ করতে হবে, প্যান্ডেল হপিং তো মাস্ট। সুতরাং সকলে তোমরা কিন্তু খুব ভালো করে পুজো কাটাও, পুজো ভালো কাটুক, এটা কিন্তু আমরা সবাই চাইছি। তো আজকের অনুষ্ঠান তো আমরা শেষ করব, কিন্তু আজকে কিন্তু আমরা বৌদির কাছ থেকে এবং সঙ্গে কিন্তু অর্ণবদার মেয়ে রয়েছে, দুজনের কাছ থেকে কিন্তু একটা যুগলবন্দিতে একটা নাচ দেখেছি, একটা গান না শুনলে হয় নাকি, পুজোর একটা যে গানে গানে কিন্তু আজকে আমরা এই বিষয়টা শেষ করব। আগামী বিষয়টা আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, আপনারাও খুব ভালো করে পুজো কাটান। নমস্কার। আসলো তো